নমস্কার, আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। আজকে আমার যিনি অতিথি তার পরিচয় নতুন করে দেওয়ার কোনো দরকার নেই। তরুণ রাজনৈতিক ব্যক্তিত্ব, ভারতবর্ষের স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী ছিলেন, এলাকায় যথেষ্ট দাপট এবং জনপ্রিয়তা আছে। আলাপ করি দিই নিশীথ প্রামাণিক, আজকে আপনার অতিথি। আমি প্রথমেই একটা কথা আপনাকে না বলে পারছি না, মানে সংবরণ করতে পারছি না। আপনাকে দেখতে বাল্মীকি প্রতিভা রবীন্দ্রনাথের মতো। এটা কি খুব সচেতন ভাবে এই দাড়ি? না দেখুন, আসলে রাজনীতি করতে গিয়ে হুম একসময় যুব রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। সে সময় সবসময় একেবারে সময় মতন সেলুনে যাওয়া, সেখানে হেয়ার কাট করা। কিন্তু পরবর্তী একটা সময় এরকম হয়ে গেল যে ঠিক সময় মতন আর যাওয়া হয়ে উঠতো না। তো যখন এরকম ভাবে 2-3 মাস যাওয়া হয়ে উঠতো না, তখন এরকম একটা লুক চলে আসতো। তো এখন ভালোই হয়েছে যে এই লুকে আপনার 2-3 মাস পর পর সেলুনে যেতে হয়, সেখানে পয়সাটাও বেঁচে যায়, সময়টাও বেঁচে যায়। এক আর এই আপনি যে প্রশ্নটা করেছেন, তরুণ বয়সে রবীন্দ্রনাথের বাল্মীকি প্রতিভার যে ছবি, অন্তত অনেকটাই আপনার সাথে মিল আছে। সেই জন্যই আমি সম্বোধনটা করলাম, এই যে বাল্মীকি প্রতিভা রবীন্দ্রনাথ, এটা কি সচেতন স্টাইল না স্টেটমেন্ট? না একেবারে সচেতন ভাবে নয় এটা। মানে আহ, দীর্ঘ সময় ধরে সেলুনে না যাওয়ার জন্য উম, একটা যে রূপ নেয় সেটা নিয়ে নিয়েছে। আপনাকে তো এলাকায় কেউ নিশীথ বলে ডাকে না, বিট্টু বলে ডাকে। আমার প্রশ্ন হলো যে যে রাজনীতি না করতেন কি করতেন? দেখুন, প্রথমত আমার পরিবার একেবারেই অটিস্ট পরিবার, এবং তাদের ইচ্ছে ছিল যে আমি যেহেতু বাবা মার একমাত্র ছেলে, তো আহ, আমার পরিবারের ইচ্ছে ছিল, আমার বাবা মার ইচ্ছে ছিল যে আমি সবসময় বাড়িতে থাকি, হুম এমন কোনো জবের সঙ্গে ইনভলভ না হয় যেটা দূরে গিয়ে করতে হয়। এবং সেই সঙ্গে সঙ্গে শিক্ষকতার সঙ্গে যুক্ত থাকি এমন একটা বিষয়ে সবসময় আমার বাবা মা চাইতেন। এবং আহ, কিছুটা সময়ের জন্য হলেও তাদের সেই ইচ্ছেও পূরণ করেছি। সেই সময়টা শিক্ষকতার সঙ্গে জড়িত ছিলাম, এবং আহ, তাদের খুব কাছে থাকার সৌভাগ্য হয়েছে। এবং এখনো আমি বিভিন্ন নেতারা, আপনারা জানেন, নেতা অভিনেতা বা সাধারণ মানুষ যারা হয়তো ধীরে ধীরে বড় হয়ে যায়, নিজের প্রতিষ্ঠিত হয়ে যায়, তারপরে নিজের গ্রাম ছেড়ে শহরের দিকে, শহর থেকে আরো বড় শহরের দিকে যেতে থাকে। কিন্তু আমি এখন পর্যন্ত আমার যে গ্রামে জন্ম হয়েছে, যেখানে আমি বড় হয়েছি, সেখানেই আমি আমার বাবা মার সঙ্গে থাকি। 2021 সালে উত্তরবঙ্গ 54টা আসনের মধ্যে 30টা বিজেপি, 24টা তৃণমূল। আমি বিভিন্ন জায়গা থেকে যে ইনপুট পেয়েছি, এটা একান্তভাবে আমার নিজস্ব ইনপুট। এবার বিজেপির ফল উত্তরবঙ্গে অন্তত আরো 8 থেকে 10টা আসন বেশি পাবে। আমার এই অ্যাসেসমেন্ট বাস্তবসম্মত, নাকি এই অ্যাসেসমেন্টের পিছনে আমার কল্পনা যুক্ত? না দেখুন, উম, এই অ্যাসেসমেন্টটাই কিন্তু আমাদের এক্সপেকটেশন। তবে আপনার যে অ্যাসেসমেন্ট আছে, আমার মনে হয় যদি আমরা যারা নেতৃত্বস্থানীয় লোক যারা রয়েছি, এবং তারা যদি আমরা সঠিকভাবে কাজ করি, তাহলে হয়তো এই আসন সংখ্যা, এটা আপনার যে অনুমান সেই অনুযায়ী হতে পারে। এবং পাশাপাশি আর একটা বিষয় আপনাকে বলি, 2019-এর নির্বাচন, সে সময় তো আমাদের কোনো এমএলএ ছিল না। উত্তরবঙ্গ থেকে একমাত্র মনোজ সিকদার ছিলেন। এবং পরবর্তী সময় আমরা দেখেছি যে সেখানে গিয়ে একটা ল্যাক অফ লিডারশিপ ছিল সেখানে। সেটা আমাদেরকে দিন রাত পরিশ্রম করে সেটাকে সেই জায়গাগুলো যেখানে লুপ ফল ছিল, সেই জায়গাগুলোকে পরিপূর্ণ করতে হয়েছে। কতগুলো সিট একেবারে চোখের দেখা জেতা সিট, যেগুলো আমাদের হাত থেকে চলে গেছে: জলপাইগুড়ি সদর, রাজগঞ্জ, মালবাজার, হেমতাবাদ, আহ কুসুমন্ডি, বেশ কিছু, বৈষ্ণবনগর, বেশ কিছু সিট। বৈষ্ণবনগর 2016 সালে আমরা জিতেছিলাম, হুম আবার হুম 21-এ আমরা হেরে গেলাম। হুম ঠিক আছে, তো স্বাধীনভাবে না?
এবার আবার জিতবো। হুম। তো স্বাভাবিকভাবেই এই যে বিষয়গুলো থাকে এখানে ছোট ছোট কিছু ইকুয়েশন কাজ করে, Yes. ছোট ছোট কিছু মাইক্রো ম্যানেজমেন্টের বিশেষ প্রয়োজন থাকে, যেগুলো সঠিক সময় সঠিকভাবে না হলে পরে আহ, একটা হয়তো আমাদের এক্সপেকটেশন অনুযায়ী কাজ নাও হতে পারে। তো সেটাই বলেছি যে আপনাদের এক্সপেকটেশন, আপনাদের যে অ্যানালাইসিস সেটা একেবারেই ঠিক, আমরা যদি সঠিকভাবে কাজ করি। অর্থাৎ আমি একাই বলবো না, এখানে আমাদের মতন আরো অনেকে আছে, প্রত্যেকেই নিজের দায়িত্ব অনুযায়ী সেই জায়গাগুলোতে কাজ করতে হবে এবং যে লুফল গুলো আছে সেগুলোকে ইমিডিয়েট সলভ করে সেই জায়গাগুলোকে রিপেয়ার করতে হবে। আগের বার কুচবিহারে 7-2 হয়েছিল আপনাদের পক্ষে, এবারে সম্ভাব্য ফলাফল কি হবে? না, 7-2 না, আমাদের কোচবিহার সাংগঠনিক জেলাতে 8টি বিধানসভা। 9টা না কুচবিহার জেলায়? কোচবিহার অ্যাডমিনিস্ট্রেটিভ জেলায় 9টা। আমি অ্যাডমিনিস্ট্রেটিভ। আমি সাংগঠনিক জেলার কথা বলছি, এটা সাংগঠনিক ভাবে আমরা দেখি। আচ্ছা, তো কোচবিহার সাংগঠনিক জেলায় 8টি আমাদের বিধানসভা, 8টির মধ্যে আমরা 7টিতে জিতেছিলাম। জেতার পরে একটা সিট, যে দিনাটা সিট, সেখানে আমি রিজাইন দিই এবং পরে বাই ইলেকশন হয়। বাই ইলেকশন পশ্চিমবঙ্গে কিভাবে হয় সেটা আমরা সবাই জানি, ওটাতে আমি আসছি না। এবার একটা প্রশ্ন আমি লোভ সামলাতে পারছি না, অনন্ত মহারাজের রোলটা কি হবে এবারে? দেখুন, উম, নিশ্চিতভাবে আমরা যারা আমি কিন্তু ক্যান্ডিড আনসার চাই, খোলা খুলি। একেবারেই, হুম। দেখুন, যারা আমরা নিশ্চিতভাবে রাজবংশী, আমরা সবসময়ই বিজেপির সঙ্গে ছিলাম, আছি এবং থাকবো। এবং নিশ্চিতভাবে আমাদের যেটা প্রত্যাশা যে আমাদের প্রত্যেকের মতো উনিও ভারতীয় জনতা পার্টির সঙ্গেই থাকবেন। প্রত্যাশায় সীমাবদ্ধ থাকতে হচ্ছে, আত্মবিশ্বাস নেই। না, দেখুন, প্রত্যেকের তো নিজস্বতা রয়েছে, নিজস্ব ভাবনা রয়েছে। উনি বিজেপির নমিনি রাজ্যসভায়, উনি দলের লোক, না, উনি বিজেপির থেকে ওনার দায়বদ্ধতা আছে দলের প্রতি। নিশ্চিতভাবে, দেখুন, একটা একটা জিনিস মনে রাখতে হবে যে উনি একটা সমাজ থেকে এসছে এবং সমাজ থেকে এসছেন এবং বিজেপি থেকে আমরা ওনাকে মনোনয়ন দিয়েছে। মনোনয়নপত্র দিয়েছি, নমিনেশন দিয়েছি। তো স্বাভাবিকভাবেই আমাদের আশা যে উনি আমাদের হয়ে কাজ করুন। এবার ওনার কর্মপদ্ধতি এবং ওনার ভাবনা, সেই ভাবনার সঙ্গে নিশ্চয়ই উনি বোঝাপড়া করবেন এবং আমরা তো অবশ্যই চাইবো যে আরো বেশি বেশি লোক, আরো বেশি বেশি সামাজিক লোক আমাদের সঙ্গে যুক্ত হন, আমাদের সঙ্গে কাজ করুন। তাদের যারা ফলোয়ার্স আছে তারা যাতে ভারতীয় জনতা পার্টির সঙ্গে থাকেন, এটা তো আমাদের এক্সপেকটেশন, আমরা সবসময় তাই চাই, এখনো তাই চাই। এবার বাকিটা প্রত্যেকের, দেখুন, উম, আহ, নিজস্ব চিন্তা ভাবনা রয়েছে, নিজস্ব আহ, একটা ভাবনার প্রত্যেকেরই আলাদা আলাদা রাস্তা রয়েছে। 2024 সালের লোকসভা নির্বাচনের ফলাফল ব্যক্তিগতভাবে কুচবিহারে আমার কাছে আনএক্সপেক্টেড, কিন্তু সেটাতেও যার কথা এতক্ষণ আলোচনা করছিলাম তার একটা প্রত্যক্ষ বা পরোক্ষ ভূমিকা আছে, না হলে দিদিমণি 3-4 মাসের মধ্যে ওনার বাড়িতে চলে যেতেন না, এবং সাম্প্রতিক উনি বঙ্গবিভূষণ নাকি পেলেন, এবং সেখানেও ওপেনলি বিজেপি নাকি রাজবংশীদের জন্য কিছু করেনি, স্টেটমেন্ট দিয়েছেন অন ক্যামেরা। হুম। কতটা মানে ইলেকশন ইজ নকিং এট আওয়ার ডোর, নিষেধ কতটা কনফিডেন্ট? দেখুন, আই এক্সপেক্ট আ ক্যান্ডিড আনসার। একটা বিষয় বলবো যে যখন আপনি নিশ্চিতভাবে কোনো আপনার এক্সপেকটেশন থাকবে এবং এক্সপেকটেশন ফুলফিল হবে না, হুম। তখন স্বাভাবিকভাবেই আপনার বিভিন্ন ধরনের আহ মন্তব্য হতে পারে সেই রাজনৈতিক দলকে নিয়ে। কিন্তু বিষয়টা হচ্ছে যে লিডারশিপ তাকে কতটা কন্ট্রোল করো। কন্ট্রোল করে বা তার সঙ্গে কতখানি কথা বলতে পারে। তো স্বাভাবিকভাবেই এই বিষয়ে যদি প্রশ্ন করতে হয়, আমার মনে হয় শ্রমিক বাবু বা আমাদের আহ, আহ, যিনি এলওপি আছেন, শুভেন্দু বাবু বা গৃহমন্ত্রী, ওনাদের সাথে যদি আপনি এই প্রশ্নটা করেন, ওনারা এই উত্তরের সঠিক উত্তর দিতে পারবে। তবে আমি মনে করি যে উনি একজন আমারই সমাজের একজন লোক, নেতৃত্বস্থানীয় লোক, এবং সামাজিকভাবে উনি সমাজের জন্য সমাজের সঙ্গে যুক্ত রয়েছে। তো স্বাধীনভাবে ভাবনার স্বাধীনতা ওনার আছে, নিশ্চিতভাবে সেই স্বাধীনতায় কেউ হস্তক্ষেপ করতে পারে না। প্রত্যেকেরই স্বাধীনভাবে ভাবনার একেবারে অবকাশ আছে, একেবারে সে যেই রাজনীতি পার্টি করুক বা পার্টি কোন অবস্থান থেকে ভাববে সেটা পার্টির পার্টির ব্যাপার, প্রত্যেকের ব্যক্তি স্বাতন্ত্র, একেবারে একেবারে নিশ্চিতভাবে আছে। ব্যক্তি স্বাতন্ত্র থাকবে। নিষেধ, দেখুন আমরা
ছোটবেলা থেকে একটা জিনিস শুনে আসছি, অবহেলিত উত্তরবঙ্গ। বিজেপি যদি ক্ষমতায় আসে, আজকে এই 14ই মার্চ ব্রিগেডে ঐতিহাসিক সমাবেশ হয়েছে বিজেপি। আমি একজন সাংবাদিক হিসাবে সচেতনভাবে শব্দবন্ধটা ব্যবহার করছি, ঐতিহাসিক সমাবেশ। কারণ এত মানুষ যে বিজেপির ডাকে সাড়া দিয়ে কলকাতার প্রাণকেন্দ্রে এভাবে আসতে পারে, এটা অনেকের এক্সপেকটেশন ছিল না, আমারও ছিল না। এবং প্রধানমন্ত্রী প্রায় 50 মিনিটের যে বক্তৃতা, সবকিছু তিনি ছুঁয়ে গেছেন, চা বাগান থেকে শুরু করে নারী নির্যাতন, আর্যিকর, কসবা ল কলেজ, ঘুষপেটিয়া, ডেমোগ্রাফিক চেঞ্জ, এভরিথিং। এই যে ভোকাল টনিকটা উনি দিলেন এবং 3বার বলেছেন জেল, 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 এই ভোকাল টনিকে বিজেপি র্যাঙ্ক অ্যান্ড ফাইল কতটা উজ্জীবিত হবে? দেখুন, প্রথমত বলবো যে ব্রিগেড সমাবেশ এটা একটা প্রত্যেকটা নির্বাচনের আগেই খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই সমাবেশকে দেখে অনেক কিছু যেমন ধারণা করা যায়, আবার অনেক সময় সেই ধারণা ভুলও হয়ে যায়। ঠিক। আমরা 2011-র আগে লেফট ফ্রন্টের যে সমাবেশ দেখেছিলাম, সেটা দেখে মনে হয়েছিল লেফট ফ্রন্ট আবার সরকারে আসছে, কিন্তু কার্যত তারা কিন্তু আসতে পারেনি। আবার 2011 সালের তৃণমূল কংগ্রেসের এবং বাকি জোটদের যে সভা হয়েছিল, সেটা দেখে মানুষ ভাবতে পারেনি যে তারা সরকারে আসতে চলেছে। ঠিক একই রকম ভাবে এমন একটা মুহূর্ত, এমন একটা সময়ের সন্ধিক্ষণ, যখন মানুষ পরিবর্তনের স্বপ্ন দেখছে, নতুন সূর্যোদয়ের ভাবনা ভাবছে, সেই সময়টায় দাঁড়িয়ে একটা ব্রিগেড সমাবেশ, যেখানে প্রখর রোদ, সেই রোদকে উপেক্ষা করে সকাল 10টা থেকে বিকেল 4:30 পর্যন্ত মানুষ প্রচন্ড উৎসাহ এবং উদ্দীপনা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য শুনছেন, এবং বক্তব্য শেষ হয়ে যাওয়ার পরেও মানুষ ঠায় সেই মাঠে দাঁড়িয়ে রয়েছেন একেবারে মন্ত্রমুগ্ধের মতন, একেবারে প্রচন্ড উৎসাহ এবং আহ, আহ, যেটাকে বলে আহ, উদ্দীপক। উদ্দীপনা নিয়ে তারা কিন্তু আহ নিজেদের নিজেদের গন্তব্যস্থলে ফিরে গিয়েছে। তো স্বাভাবিকভাবে বলা যায় যে এর থেকে আমাদের এক্সপেকটেশন হতেই পারে মাননীয় প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিতে সাধারণ মানুষ আসবেই, এটাই স্বাভাবিক। কিন্তু বাকি কাজটা কিন্তু আমাদের কি করতে হবে, এবং সেই কাজটার জন্য আমার মনে হয় যে যারা নেতৃত্ব স্থানীয় রয়েছেন তাদের বিশেষ ভূমিকা রয়েছে। আপনিও নেতৃত্বস্থানীয়। একেবারেই, মানে আমি আমি তাদের বাইরে বলছি না, আমি সবাইকে নিয়েই বলছি। আমরা যারা প্রায় লাস্ট ধরুন 2 বছর থেকে বিভিন্ন রকমের আমাদের সাংগঠনিক জায়গাগুলোতে শক্তিশালী করবার জন্য কাজ করছি, আবার অনেক প্রবাসী নেতারাও এসেছেন যারা কিন্তু সঠিকভাবে খতিয়ে দেখছেন যে প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খভাবে হচ্ছে কিনা, এবং পাশাপাশি বহু একের পর এক আমাদের যে পদক্ষেপ এবং একের পর এক যে কর্মসূচি, এবং সেই কর্মসূচিকে বাস্তবায়ন করা, এই সব মিলিয়ে যে লিডারশিপের কাজ চলছে, আমি বলবো এখনো পর্যন্ত সেটা আহ অত্যন্ত গতির সঙ্গে চলছে, তীব্রতার সঙ্গে চলছে। এইভাবে যদি চলতে থাকে, তবে 26-এর যে স্বপ্ন আমরা দেখছি নতুন সূর্যোদয়ে, নিশ্চয়ই সেটা সফল হবে। 21-এর বিজেপি আর 26-এর বিজেপি, আমি সাংবাদিক হিসাবে আমি একটা মৌলিক পরিবর্তন লক্ষ্য করছি। এই যে ব্রিগেড, পিছনে ভবতারিণীর মন্দির, বাহুড়ার টেরাকোটা, এরোপি মা দুর্গার ছবি দেওয়া, পুরনো কর্মীদের গুরুত্ব দেওয়া, জনসংযোগ আছে, মাটির কাছাকাছি যারা আছে তাদেরকে গুরুত্ব দেয়। 21-এ দুর্ভাগ্যজনকভাবে সেটা আমরা দেখিনি, কারণ তখন একটা বিজেপি বোধ ধরেই নিয়েছিল আমরা চলে আসলাম, 19-এ হাফ 21-এ সাফ, কিন্তু হয়নি। তাও 3 থেকে 77 এক্সপোনেনশিয়াল গ্রোথ, 38% ভোট। এবারের আমার যেটা পার্সোনাল অ্যাসেসমেন্ট, সিচুয়েশনের মধ্যে কিছু মৌলিক পরিবর্তন হয়েছে। আপনার কি মনে হয় আজই প্রধানমন্ত্রী যেভাবে ডেমোগ্রাফিক চেঞ্জের কথা বললেন, ঘুষপেটিয়ার কথা বললেন, মাতৃশক্তিকে সন্ধে নামার আগে ঘরে ফিরে আসতে হবে বললেন, ভারতবর্ষে গুজরাটে 100টার মধ্যে 61টা হিন্দু ভোট বিজেপি পায়, পশ্চিমবঙ্গে 100টার মধ্যে 56,
এখানে কি গুজরাটকে ছাপিয়ে যাব আমরা হিন্দু ভোটের মেরুকরণ, 100টার মধ্যে 65? কি মনে হচ্ছে, চতুর্দিকের বাতাবরণ কি বলছে? দেখুন, আমার মনে হয় এখনো পর্যন্ত হিন্দুদেরকে আরো বেশি একত্রিত হওয়ার প্রয়োজন রয়েছে। হুম। কারণ বাম শাসনের ফলে 34 বছরের বাম শাসনে একটা বড় অংশের হিন্দু, যারা সেকুলারিজমকে নিজের সোশ্যাল স্ট্যাটাসের একটা প্যারামিটার মনে করে, তো স্বাভাবিকভাবেই তাদের সেই আহ, জায়গাটা থেকে সরে আসতে হবে। কারণ এখনো পর্যন্ত যারা, ধরুন, একেবারে কলকাতার এলিট ক্লাসে যারা থাকে, তারা কখনো ভাবতে পারে না যে তাদের সঙ্গে এই ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তো তারা স্বাভাবিকভাবেই ভাবে যে বাংলাদেশে ঘটেছে, বা বাংলার, আমাদের পশ্চিমবঙ্গের কোনো এক প্রান্তিক জেলার কোনো এক প্রান্তরে ঘটেছে। শহর কলকাতায় তাদের সঙ্গে এরকম ঘটনা ঘটবে তারা কখনো ভাবতে পারেন না। তো স্বাভাবিকভাবেই তাদের সেই জায়গা থেকে, নিজের সেকুলারিজমের ভাবনা থেকে সরে আসবার কোনো প্রবণতাও নেই। তো এই জায়গাটায় দাঁড়িয়ে অনেকটা কঠিন, অনেকটাই এখনো কিন্তু অসম্ভব নয়। কিন্তু অসম্ভব নয়। আজকে আপ- একটা বিষয় আমাদেরকে খুব ভালো করে মনে করতে হবে, যে আমরা সারা বিশ্ব জুড়ে একটা অস্থির পরিস্থিতি, এবং সেই পরিস্থিতি কারা তৈরি করেছে, কোন দেশগুলোতে তৈরি হয়েছে, সেটাও নিশ্চিতভাবে তারা লক্ষ্য করছে। এবং পাশাপাশি যখন আমরা আমাদের এই শহর কলকাতা বা আমাদের রাজ্যের দিকে তাকাই, সেদিকে তাকালে পরেও যে যারা অপরাধ করছে, বা বেশিরভাগ অপরাধীর নামগুলো কি, তাদের সারনেম গুলো কি, সেটা নিশ্চয়ই চোখে পড়বার মতো। তো স্বাভাবিকভাবেই একটা পরিবর্তন হচ্ছে, কিন্তু খুবই স্লো গ্রোথ। কিন্তু পাশাপাশি যারা, ধরুন, একেবারে জেলা শহরগুলোতে, সেই শহরগুলোতে এই গ্রোথটা কিন্তু অনেক তাড়াতাড়ি, অনেক ফাস্ট হচ্ছে। কারণ তারা বুঝতে পারছে যে বাড়ির আশেপাশে কিভাবে ব্যাঙের ছাতার মতন কতগুলো মাদ্রাসা গজিয়ে উঠছে। তারা বুঝতে পারছে যে কিভাবে আগে 4টে মাইক থেকে আজানের ধ্বনি আসতো, এখন কি করে সেখানে হয়তো বাড়ির আশেপাশেই ঘিরে হয়তো 10টা সেখানে মসজিদ গড়ে উঠেছে। তো স্বাভাবিকভাবেই সবকিছুকে লক্ষ্য করছে মানুষ, এবং কিভাবে ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে হিন্দু এলাকাগুলোতে, কিভাবে ধীরে 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 ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে সেখানে মুসলিম অধ্যুষিত অঞ্চল হয়ে যাচ্ছে, কিভাবে লাভ জেহাদের শিকার হয়ে এই মফস্বল শহরগুলোতে প্রতিনিয়ত, প্রতি বছর আহ, বেশ কিছু সংখ্যক আহ, মেয়েরা, তাদেরকে ধর্ম ধর্মান্তরিত হতে হয়, এবং পরবর্তীতে বেশ কিছু সংখ্যক এই মেয়েদেরকে আপনারা দেখেছেন দিল্লির, কখনো বা দিল্লির ফ্রিজবন্দি অবস্থায়, আবার কখনো বা তাদেরকে কিন্তু মানে তাদের নিথর দেহ কিন্তু খুঁজে পাওয়া গিয়েছে। তো সব মিলিয়েই মানুষ সচেতন হচ্ছে, মানুষের চোখ খুলছে। কিন্তু আমরা চাই যে কলকাতার যারা আহ, এখন পর্যন্ত যারা সেকুলারিজমকে নিজেদের স্ট্যাটাসের প্যারামিটার মনে করে, তাদের চোখের যে আহ, যে চশমার যে পাওয়ার, সেটা চেঞ্জ হোক, তারা নিজেদের ভুলটা বুঝুক, এবং আহ, সনাতনীদের সঙ্গে থাকুক, হিন্দুত্বের সঙ্গে থাকুক, হিন্দুদের সঙ্গে তাহলে থাকুক। কি সেকুলারিজম নিপাত যাক? দেখুন, সেকুলারিজম আসলে কিছু না। সেকুলারিজম মানে এই পশ্চিমবাংলায় দাঁড়িয়ে সেকুলারিজমের স্ট্যাটাসটা আপনারা দেখেছেন কোথায়, কোন জায়গায় দাঁড়িয়ে? আপনি আজকের দিনে মমতা বন্দ্যোপাধ্যায় হিজাব পরে গিয়ে সেখানে প্রত্যেকের সঙ্গে ইফতার পার্টি করছে, এটাকে সেকুলারিজম বলছেন? কোথায় অষ্টমীর দিন কোনো আহ, তার মুসলিম নেতাদেরকে তো কোনো দুর্গা মণ্ডপে গিয়ে সেখানে অঞ্জলি দিতে দেখা যায় না। দেখেছেন কি কখনো? তো স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে যে সেকুলারিজমটা কোথায়, কিভাবে সেকুলারিজমের কথা বলছে। আমি কলকাতার যে অঞ্চলে থাকি সেটা তথাকথিত অভিজাত অঞ্চল। সেখানে কিন্তু আমি এবার দেখছি মানুষ কিন্তু সচেতন হচ্ছে, বিশেষ করে হিন্দুরা। হুম। এই যে রাজারহাটে ওখান থেকে লস্করে তৈয়বার জঙ্গি ধরা পড়লো। হুম। দিল্লিতে বিস্ফোরণের ছক কষেছিল।
মালদার একটা লোক এখানকার ছিল, দিল্লি গেছিল, পাটনা গেছিল, সবটা। এই ধারণাটা কিন্তু এবার আস্তে আস্তে বদল হচ্ছে। বিজেপি কিন্তু বাঙালি হিন্দুর কাছে আর অস্পৃশ্য নয়। এর কতটা সুফল পাবে, এখন ক্রিটিক্যাল মাস পেতে হবে ক্ষমতায় আসতে গেলে। মুড অফ দ্য নেশন ইন্ডিয়া টুডে, ওরা 3 মাস অন্তর অন্তর সমীক্ষা করে দেশের মুড কি। লেটেস্ট সমীক্ষা বলছে পশ্চিমবঙ্গে বিজেপি 39% ভোট পেয়েছিল লোকসভায়। 2 মাস আগের কথা বলছি, ভোট হলে 43% পেত। তাহলে ক্রিটিক্যাল মাস আনতে গেলে আর 1-2% দরকার, সেটা হিন্দু ভোটের মোবিলাইজেশন। তার জন্য আপনারা কি করছেন? মোদীজি কিন্তু স্পষ্ট বার্তা দিয়েছেন হিন্দু। দেখুন, একটা জিনিস বলবো, এটা যে কথা হচ্ছিল একটু আগে, যে পশ্চিমবঙ্গের রাজনীতির যদি আমরা যদি পেছনের দিকে ফিরে যাই, সেখানে যদি আমরা দেখি, আমরা সেখানে যদি তাকাই, আমরা দেখব যে মানুষ কিভাবে পরিবর্তন সংগঠিত করে। হুম। ধরুন, কংগ্রেস জমানা, সেই সময় মানুষের মধ্যে একটা কংগ্রেসি ঘরানা চলছে। ইন্দিরা গান্ধী বলতে রাজীব গান্ধী, ইন্দিরা গান্ধী, এরা মানুষের কাছে একটা উম, চরম আবেগের ব্যাপার। এবং সেই সময় দাঁড়িয়ে হঠাৎ করে পরিবর্তন, এবং হঠাৎ করে একেবারে বিপরীত মতবাদ, বিপরীত আইডিওলজির একটা পার্টি, লেফট ফ্রন্ট বা সিপিআইএম, তারা ক্ষমতায় চলে এলো। আবার 2011-তে ঠিক লেফট ফ্রন্টের বিপরীত মানসিকতা যারা রাখে, সেই ধরনের একটা পার্টি তৃণমূল কংগ্রেস ক্ষমতায় চলে এলো। এখানে আপনার সঙ্গে ডিফার করবো। লেফট ফ্রন্টের বিপরীত মানসিকতা তৃণমূল রাখে না, ওরা বামেদের থেকেও বেশি বাম। অতি বাম অবশ্যই। হ্যাঁ, না না, সেটা ঠিকই নয়। আমি বলছিলাম যে একটা নির্দিষ্ট আইডিওলজির মধ্যে থাকা, সেই চে গুয়েভারের ডায়েরি পড়া বা এই ধরনের মানসিকতা রাখা লোকগুলো হঠাৎ করে একটা আহ, মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি তার 1991, মধ্যে খুঁজে পেয়েছে মাও সে তুংকে বা লেনিনকে, স্ট্যালিনকে তার থেকে আরো বেশি শক্তিশালী ভাবে বেশ। খুঁজে খুঁজে পেয়েছে। তো স্বাভাবিকভাবেই আমি বলবো যে বাংলার মানুষের আহ, যে পরিবর্তনের ভাবনা, সেই ভাবনা কিন্তু এবার আমরা এই পরিবর্তন যাত্রার মধ্যে দিয়ে স্পষ্ট বুঝতে পেরেছি। মানুষের চোখের ভাষা, মানুষের দূর থেকে হাত তুলে সমর্থন জানানো, আহ সেটা কিন্তু আমরা এবার বুঝতে পেরেছি। আনন্দ আশ্রম দেখেছিলেন? হ্যাঁ, আনন্দ আশ্রম দেখেছি। ওখানে একটা ডুয়েট গান ছিল, কথা কিছু কিছু বুঝে নিতে হয়, সে তো মুখে বলা বলা যায় না। সেটা কি বুঝতে পারছেন? একেবারে সেই পরিবর্তন। মানুষের চোখের ভাষা, মানুষের চাহনি, সেটা আহ, আহ, নিশ্চিত করে দিচ্ছে যে পরিবর্তন এবার সুনিশ্চিত। এবং আপনি যে কথা একটু আগে বললেন যে বিজেপির 2021-এর বিজেপি এবং 26-এর বিজেপি, এর মধ্যে বহু আহ, আহ, মানে পার্থক্য রয়েছে। প্রথমত, আমরা 2021-এ প্রথম 19-এ আমরা ক্ষমতার স্বাদ পাই, 19-এ কয়েকটা আমরা এমপি জিতি পশ্চিমবঙ্গ থেকে, এবং 18 জন। 18 জন। এবং পরবর্তী সময় আমরা 21-এ ভাবি যে সেই হওয়ার ফলেই হয়তো আমরা 21-এ ওরা মিলে ক্ষমতায় চলে আসবো। কিন্তু একটা পার্টি যারা শাসক দল হিসেবে রয়েছে এবং যাদের সরকার রয়েছে, তারা বিউরোক্র্যাটকে কাজে লাগানো একদিকে, পাশাপাশি পুলিশকে কাজে লাগে। এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের যারা কর্মী ছিলেন, তারা খুব কম সময়ের মধ্যেই তারা লড়াইটা দেওয়া শুরু করেছিলেন। এবং যে লেভেলের ম্যাচিওর লিডারশিপ বুথ লেভেলে প্রয়োজন, সেটা কিন্তু আমাদের মধ্যে ছিল না। সেটা না থাকার কারণেই যে ঘটনাগুলো ঘটেছে, একেবারে ভোটিং থেকে শুরু করে, মানে যেদিন পোলিং হয় সেই পোলিং স্টেশনের যে এজেন্ট থাকে, সেখান থেকে শুরু করে কাউন্টিং, সবখানে কিন্তু আমরা কোনো না কোনো ভাবে আমাদের ড্যামেজ হয়েছে। এবারের সেই ত্রুটি সংশোধন করা হয়েছে। অনেকটাই, অনেকটাই। দেখুন, 100% এখনই বলা যাবে না, তবে নিশ্চিতভাবেই যেভাবে মিডিয়া ট্রায়াল চলছিল সেবার 2021-এর সকাল 10টাতেই এমন ভাবে দিয়ে দিয়েছে যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় চলে এসছে। স্বাভাবিকভাবেই তার পরবর্তী সময় সন্দেশখালী বা আপনি পাথরপ্রতিমা বলুন, বা উত্তর 24 পরগনার বিভিন্ন প্রান্তিক যে বিধানসভা বলুন, শীতলকুচি, দিনহাটা, বিভিন্ন জায়গা এই ধরনের, যে এই সমস্ত জায়গায় সন্ধ্যের পরে কাউন্টিং এর হলে থাকা কতটা দুষ্কর হয়ে উঠেছিল, যারা কাউন্টিং এজেন্ট হিসেবে তখন ছিল তারাই জানে।
তো স্বাভাবিকভাবে বিভিন্ন দেখা যায় যে বিধানসভার যারা কাউন্টিং এজেন্ট তারা কিন্তু বিকেল 4টার পরে বাইরে বেরিয়ে আসে, এবং যার ফলে অনেকগুলো বিধানসভাতে আমাদের 2,000, 3,000, 2,500 আমরা 40-এর উপরে সংখ্যাটা। আমরা পিছিয়ে ছিলাম। আবার একই রকম ভাবে নির্বাচনের দিনও 4টের পরে যখন বুথগুলো ফাঁকা হয়ে যায়, গ্রামের বুথ অন্ধকার ঘনিয়ে আসবে, শুনশান হয়ে যায়, তখন আমাদের আমাদের পোলিং এজেন্টদের বাড়ি ফেরবারও একটা ভয় কাজ করে। সেই জায়গাটায় দাঁড়িয়ে কিন্তু অনেক সময় 4টার পরে যখন সেই পোলিং এজেন্ট বেরিয়ে চলে যায়, বাকি যে ভোটটা থাকে সেই ভোটটা ছাপ্পা করার একটা প্রবণতা থেকেই যায়। 77 সালে বাবুসান যখন ক্ষমতায় এসেছিল তখন অনেক বাম নেতা এলাকায় ছিলেন না, ত্রিসীমানাতেই ছিলেন না, নিঃশব্দ বিপ্লব হয়ে গেছিল। এবারও কি সেরকম নিঃশব্দ বিপ্লব হতে পারে? একেবারেই, মানে আপনি আমার মনের কথা বলেছেন যে 2021-এ আমাদের বাইরের যে আহ, উম, মানে আমাদের নেতাদের মধ্যে যে জোশ বা যে হাওয়াটা ছিল সেটা অনেক বেশি ছিল, যে এবার ক্ষমতায় চলে আসছে সেই গেলাম। কিন্তু এবারে আন্ডার কারেন্টটা অনেক বেশি। যখন আমরা সেটা কোনো বুথে যাচ্ছি, কোনো নির্দিষ্ট অঞ্চলে যাচ্ছি যেখানে এর আগেও গিয়েছিলাম, পার্থক্যটা সেখানে পরিলক্ষিত হচ্ছে। আমি তো আপনাকে বলছি যে 2021 সালেও যখন নির্বাচন হচ্ছে, আমি তো দক্ষিণবঙ্গ উত্তর দক্ষিণবঙ্গ দুটো জায়গাতে বিভিন্ন জায়গায় সভা করতে হয়েছে। তো স্বাভাবিকভাবে উত্তরবঙ্গ থেকে যখন দক্ষিণবঙ্গের দিকে ধীরে ধীরে প্রচারে যেতাম, মনে হতো যেন গুজরাট থেকে তামিলনাড়ুর দিকে চলে যাচ্ছে। তো কোথাও ফ্লেক্স নেই, পতাকা নেই, পোস্টার নেই। তো এরকম একটা অবস্থা, মানে হয়তো যখন মিটিং হচ্ছে, হয়তো আর জনসভা, মানে সেখানে গিয়ে উপস্থিত হওয়ার পর মঞ্চ সাজিয়ে সেখানে মাইক লাগিয়ে তারপরে মিটিং হচ্ছে, এই একটা পরিস্থিতি ছিল। কিন্তু সেই অবস্থার পরিবর্তন হয়েছে, অনেক সংখ্যক লোক আমাদের সঙ্গে যুক্ত হয়েছে, তারা ম্যাচিওর হয়েছে, এক একটা নির্বাচন দেখেছে, পঞ্চায়েত নির্বাচন, 2024-এর নির্বাচন, 21-এর নির্বাচন। তো যত নির্বাচন গিয়েছে কার্যকর্তারা ম্যাচিওর হয়েছে, আমাদের বুথ লেভেলের যারা লিডার তারা ম্যাচিওর হয়েছে। তো সেই থেকেই পার্টি আরো বেশি সমৃদ্ধ হয়েছে। 100টার মধ্যে 91টা সংখ্যালঘু ভোট 2021-এ তৃণমূল পেয়েছিল। এই প্রবণতাটা কি বজায় থাকবে এবার? 1, 2, মৌসুম বেনজির নূর মসুদ কংগ্রেসে ফেরা। অনেকে বলছে মালদায় লড়াইটা বিজেপি বনাম কংগ্রেস। 3, অধীর বাবু বহরমপুরে প্রার্থী হচ্ছে। 4, হুমায়ুন কতটা তৃণমূলের ক্ষতি করতে পারবে, এর উপরে অনেক কিছু নির্ভর করছে। দেখুন, মালদাতে বরাবরই লড়াইটা আমাদের কিন্তু কংগ্রেসের সঙ্গেই ছিল, এবং আমরা দেখেছি তৃণমূল কোথায় কোথায় তৃতীয়, কোথায় কোথায় চতুর্থ স্থানে চলে গিয়েছে। তো স্বাভাবিকভাবেই মালদাতে আহ, এই লড়াইটা এবার আরো তীব্র লড়াই হবে, এবং মালদায় আমরা আগের বারের চাইতে বেশি সংখ্যক সিট এবার পেতে চলেছি। আমরা মানিকচক পাবো, এবার বৈষ্ণবনগর পাবো। এই সিটগুলো আমাদের অ্যাড হতে চলেছে, যেগুলো গত বছর আমরা পাইনি। আমাদের অধীরবাবু নিজের গড় বহরমপুর, আগাগোড়াই ওনার গড় ছিল, এবার আরো বেশি জাঁকিয়ে বসেছেন, একেবারে গ্রাসরুট লেভেলে যাচ্ছেন, সেখানে নিশ্চিতভাবেই আহ আহ, হয়তো লোকসভার ফলাফলের চাইতে বেটার ফলাফল হবে। তবে কতগুলো সিট পাবেন উনি সেটা এই মুহূর্তেই বলা সম্ভব হচ্ছে না। এবং হুমায়ুন বাবুর তো কোনো নির্দিষ্ট কোনো ওনার স্টেবিলিটি দেখছি না। কখনো বলছে আমরা নির্বাচন লড়বো না, কখনো বলছে আবার সব এতগুলো সিটে লড়বো। তো যেখানে স্টেবিলিটি নেই সেখানে বলবার মতন কিছু নেই। তবে যদি সর্বশক্তি দিয়ে লড়াই করেন, আমার মনে হয় একটির বেশি সিট পাওয়া খুব মুশকিল। তৃণমূলের ক্ষতি কতটা করতে পারবে? দেখুন, তৃণমূল আর এই হুমায়ুন কবির এরা একই কয়েনের এপিঠ। তো নিশ্চিতভাবে এটা আয়ুবাসের জন্য হুমায়ুন বাবুকে ছেড়ে দেওয়া হয়েছে। যে জায়গাগুলোতে আপনার তৃণমূল দেখছে যে সেই জায়গাগুলোতে একটা কংগ্রেস তৈরি হচ্ছে। একেবারেই সেই জায়গাগুলোতে এই ধরনের লিডারশিপকে দাঁড় করিয়ে দিয়ে নিজেদের জায়গাটাকে, নিজেদের কন্ট্রোলের মধ্যে যারা এমন লিডার থাকে তাকে দাঁড় করিয়ে দিয়ে এই পুরো একটা এটা বলা যায় যে মিথ বা প্রপাগান্ডা তৈরি করার চেষ্টা চলছে।
2021-এর ভোটে শীতলকুচিতে ওই ঘটনাটা সংখ্যালঘু ভোটকে কি একটা করেছিল? ওই সিআরপিএফ এর গুলিতে 4 জনের মৃত্যু। সেই জন্য কি 100টার মধ্যে 91টা সংখ্যালঘু ভোট তৃণমূল পেয়েছিল? মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, বাকি সব সাফ। না দেখো, তার ব্যাপারটা ছিল যে ওই ঠিক তার পরের ফেজেই ভোটটা ছিল মুর্শিদাবাদ বা হুম, মালদার, হুম। যে কারণে হয়তো তারা সেখানে কিছুটা হলে হয়তো ধরেই দিলাম একত্রিত হয়েছে। কিন্তু মুসলিমরা তো আর বিজেপিকে ভোট দেয় না, বিশেষ করে পশ্চিমবঙ্গের মুসলমানরা তো আর বিজেপিকে ভোট দেয় না। ক্ষমতায় এসে গেলে তারপরে অনেকে জয়েন করবে, অনেকে হয়তো লিডার হয়ে যেতে পারে, সেই সময় মানুষ নিশ্চিতভাবে উন্নয়ন দেখবে। হুম। এখন যেমন শুক্রবার তাদের সেই মসজিদে গিয়ে তাদের ইমাম মুয়াজ্জিবরা যা বলে দিচ্ছে সেটাই এসে এরা ভোট দিচ্ছে। তখন এরপরে যখন বুঝতে পারবে যে ইমাম মুয়াজ্জিমরা আজকে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ভাতা পাচ্ছে বলে এই ধরনের তারা ভোট ব্যাংকে ধরে রাখবার চেষ্টা করছে, যখন এটা বুঝবে সাধারণ মুসলিমরা, তখন তাদের ভুল ভাঙবে এবং ডেভেলপমেন্টের সঙ্গে থাকবে। হিন্দু হোক বা মুসলিম, যদি কেউ শিক্ষিত হয়, শিক্ষার আলো যদি কারোর ভিতরে থাকে, নিশ্চিতভাবে সে তার নিজের এলাকার, নিজের রাজ্যের, নিজের দেশের উন্নয়ন চাইবে। স্বাভাবিকভাবে সেটা মুসলিমের ক্ষেত্রেও ব্যতিক্রম ঘটবে না। এইখানে যখন আপনি বলছেন নিশীথ, এখানকার সংখ্যালঘুরা হয়তো ভোট দেবেন না, কিন্তু রাজমহল পাহাড়ের ওপারে যে ভারতবর্ষ, মালদা ঠিক পেরিয়ে গেলাম, সীমাঞ্চল, আরারিয়া, পূর্ণিয়া, কিষানগঞ্জ, সোপল, যে কটা আসন আছে, এনডিএ ওখানে বিহারে 14টা, মিম 6টা, মহাগঠবন্ধন একটা না দুটো আসন পেয়েছে। যে মিমকে আরজেডি কংগ্রেস নিতে চায়নি, মিমের ক্রেডেনশিয়াল নাকি ওরা বিজেপির বি টিম, সেখানে মিম পেল 6টা, মহাগঠবন্ধন একটা, আর এনডিএ 14টা। এর থেকে তো প্রমাণিত হয় যে মুসলমান ভাইয়েরা, মুসলমান মাতৃশক্তিও এনডিএ কে ভোট দেয়। তাহলে সীমাঞ্চলে যেটা হয়েছে সেটা মালদা, দিনাজপুর, মুর্শিদাবাদে হবে না কেন? না দেখুন, বরাবর আপনি যে কথাটা বলেছেন যে কিষানগঞ্জ, আরারিয়া, পূর্ণিয়া, এই চত্বরটা মিমের একটা শক্ত গ্রিপ রয়েছে, হুম, তাদের সাংগঠনিক দখল রয়েছে। হুম, তা কোনো একটা সংগঠন এক উম, তাদের সাংগঠনিক দক্ষতা দিয়ে সেখান থেকে ভোট পেতে পারে, দুই যে সামাজিক তত্ত্ব দিয়ে সেখান থেকে ভোট পেতে পারে। হুম। তো স্বাভাবিকভাবেই আহ, সেখানকার যারা মুসলমান ভাইয়েরা আছে, মুসলিমরা আছে, তারা মিমের সঙ্গে সাংগঠনিকভাবে কোনোভাবে যুক্ত হয়েছে এবং তাদের নেতাদের সাংগঠনিক দক্ষতা রয়েছে, বুথে গিয়ে তারা মানুষকে বোঝাতে পেরেছে, তাই তাদের সঙ্গে এসছে। কিন্তু আজকের দিনে কোনো বিজেপি নেতা যদি কোনো মুসলিম বাড়িতে গিয়ে বোঝাতে চায়, তারা বুঝতে পারবে না, তারা কোনো কথাই সেখানে শুনতে চাইবে না। এটাই এখন বাস্তব। এটাই বাস্তব, কারণ আহ, আহ, ক্ষমতাসীন দল এবং রাজ্য সরকার এমন একটা প্রপাগান্ডা তৈরি করে রেখেছে, বা এমন বলতে পারে যে এমন একটা পরিবেশ তৈরি করে রাখা হচ্ছে, যেখানে বারবার বোঝানো হচ্ছে যে বিজেপি মানে মুসলিমদের শত্রু। আদৌতেই সেটা নয়। নয় তো। আজকে গুজরাটে দেখুন, আহ বহু মুসলিম পরিবার আছে, তারা কিছু সব সচ্ছল পরিবার, সচ্ছল পরিবার, ব্যবসা বাণিজ্য করে এবং তারাও 5 ওয়াক্তের নামাজ পড়ছে, তাদের ধর্মীয় অনুষ্ঠানে কোনো ত্রুটি নেই, সমস্ত কিছু তারা ঠিকঠাক। মসজিদ করলে মসজিদ করো ভাই, বাবরের নামে কেন? একেবারে, হ্যাঁ, একেবারে, মসজিদ করলে করতেই পারে, কে বাধা দিচ্ছে? নিশ্চিত ভাবে। আচ্ছা নিশীথ, বাংলাদেশের ঘটনা প্রবাহ কতটা প্রভাব ফেলবে? কারণ তোমার জেলাটা সীমান্তবর্তী, মালদাও সীমান্ত, জলপাইগুড়ি সীমান্তবর্তী, পুরো উত্তরবঙ্গই মোরাললেস। কতটা প্রভাব ফেলবে? এই যে দীপু দাসকে জ্বালিয়ে মারা হলো, চিন্ময় প্রভুর এখনো জেল মুক্তি হয়নি। আমি শুনছিলাম বাংলাদেশে বায়াতুল মোকাররম, ওদের জাতীয় মসজিদ, আমি বহুবার দেখা গেছি, স্লোগান দিচ্ছে, পুলিশ প্রোটেকশনে দাঁড়িয়ে একটা একটা ইসকন ধর, দইরা দইরা জবাই কর। তো এর প্রভাব কতটা পড়বে আমাদের হিন্দু বল, বিশেষ করে তোমার উত্তরবঙ্গে? দেখুন, বাংলাদেশের আমরা যদি এবারে নির্বাচনের ফলাফল দেখি, সত্যি অবাক হতে হয় দেখে যে বাংলাদেশের অভ্যন্তরীণ যে সমস্ত তাদের কনস্টিটিউয়েন্সি গুলো রয়েছে, সেগুলোতে বেশিরভাগ বিএনপি বিএনপি। বা ন্যাশনাল পার্টি বা অন্যান্য দল জিতেছে। কিন্তু একেবারে আপনি বর্ডার ধরবেন, কুচবিহারের সীতাই শীতলকুচি থেকে শুরু করে হুম।
একেবারে আপনি বনগাঁ হয়ে একদম বা বে অফ বেঙ্গল পর্যন্ত যতগুলো কনস্টিটুয়েন্সি আছে সবগুলো জামাত। জামাত। কেন বর্ডারেই জামাত? কেন বর্ডারেই জামাত? কারণ 450 কিলোমিটার আনফেস্ট এরিয়া, যে কোনো সমস্যা হলে এদিক দিয়ে বেরিয়ে চলে যাওয়া যায়, আবার সুবিধা মতো ঢুকে যাওয়া যায়। বর্ডার গুলো মানে ইন্দো বাংলাদেশ বর্ডারে গত 2011 সালের আগে যেখানে মাত্র 2100 মাদ্রাসা ছিল, আজকের ডেটে সেখানে দাঁড়িয়ে সরকারি বেসরকারি সব মিলিয়ে 35,000-এর উপরে মাদ্রাসা তৈরি হচ্ছে। যেখানে দিনের পর দিন স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, প্রাথমিক স্কুলে ছাত্র নেই, শিক্ষক নেই, মিড ডে মিল খাওয়ার স্টুডেন্ট নেই, সেখানে কেন এত ভিড় হচ্ছে মাদ্রাসাগুলোতে? কি হচ্ছে সেখানে? খারিজি মাদ্রাসা অধিকাংশই বেআইনি। বেশিরভাগই বেসরকারি ব্যাঙের ছতার মতন তৈরি হয়েছে। সেখানে কি সিলেবাস পড়ানো হচ্ছে, আদৌ সেখানে কতখানি রেডিকালাইজেশন কি মাত্রায় হচ্ছে, সেটা নিশ্চিতভাবে দেখবার প্রয়োজন রয়েছে। আজকে পশ্চিমবঙ্গ থেকে, উত্তরবঙ্গ থেকে, এখান থেকে উম, একটু আগেই আপনি বলেছেন যে সেখান থেকে টেরোরিস্টের ফুটপ্রিন্ট পাওয়া যাচ্ছে। কেন? এর আগে তো কখনো হয়নি এরকম। আজকে এই রাজ্যে মানে ভারী শিল্পের যে বাজেট, তার থেকে মাদ্রাসার বাজেট 10 গুণ বেশি। মাদ্রাসা এবং সংখ্যালঘু উন্নয়ন 5,731 কোটি টাকা। এটা আর শিল্প আর তথ্য প্রযুক্তি মিলিয়ে নমিনাল, উল্লেখই নয়, মানে বোঝা যায় সরকারের। তো এরা ভাবাচ্ছেন কোনো একটা শিক্ষিত রাজ্যে যেখানে বেকারেরা চাকরি পাচ্ছে না, সেখানে মাদ্রাসার শিক্ষার জন্য এত বেশি আহ অর্থ অ্যালটমেন্ট করছে রাজ্য সরকার, এটা ভাবাই যায় না। এবং এই সমস্ত যে আহ একেবারে ব্যাঙের ছাতার মতন গজিয়ে ওঠা মাদ্রাসা, এই সমস্ত মাদ্রাসাগুলোকে এফসিআর এর মাধ্যমে ফান্ডিং করতো বিভিন্ন এনজিও গুলো, সমস্ত পাকিস্তান এবং আফগানিস্তান এবং সিরিয়া এই সমস্ত জায়গা থেকে এনজিও গুলো। পরবর্তীতে 2014 পরে আমরা মানে ভারতীয় জনতা পার্টি কেন্দ্রে ক্ষমতায় আসবার পরে ইমিডিয়েট সেই এফসিআর কে ব্লক করে দেওয়া হয় টোটাল। তো স্বাভাবিকভাবেই যখন এফসিআর এ ব্লক করা হয় এবং নির্দিষ্ট কিছু একেবারে পার্টিকুলার যারা ডকুমেন্টেশন জমা করবে তারা বাদে কারোর এফসিআর এ কিন্তু আর ক্লিয়ার করা হচ্ছে। এরপরে দেখা গেল এই মাদ্রাসাগুলোই বিভিন্নভাবে ব্লক চেনের মাধ্যমে, কেউ বা বিটকয়েনের মাধ্যমে, কেউ বা আহ, উম, আহ, এই সমস্ত করে তারা কিন্তু ফান্ড নিয়ে আসবার চেষ্টা করলো। তার পরবর্তীতেও যখন আহ এই ভার্চুয়াল ট্রানজাকশনকে বন্ধ করে দিল ভারত সরকার বিভিন্ন যে সমস্ত এজেন্সি গুলো আছে, আমার মনে হয় সেই টাইমে তাদের যে লুফল হলো, তাদের যে লসটা হলো, সেটাকে পূরণ করবার কাজ মাননীয় মুখ্যমন্ত্রী করছে তার রাজ্যের ফান্ড দিয়ে, আপনার আমার ট্যাক্সের টাকা দিয়ে। এটা মানবো কেন আমরা? নিশ্চিতভাবে এটা মানা উচিত না। আপনি তো স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্বে ছিলেন। তৃণমূল শ্রীরামপুরে আমি তথ্য আপনাকে দিচ্ছি। তৃণমূল বলে যে অনুপ্রবেশের দায়িত্ব বিএসএফ এর। বিএসএফ তো স্বরাষ্ট্র মন্ত্রকের নিয়ম। দেখুন, আমি রাইট করে এড়াবে। এই বিষয়টা এক্স্যাক্টলি এই বিষয়টাকে বারবার তৃণমূল এই কথাটা বলে বলি আমি আজকে মঞ্চ থেকেও সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেছি, যাতে চায়ের দোকানে, পানের দোকানে, মহিলারা গিয়ে সমবায় সমিতির মিটিং এ, সেখানে গিয়ে যাতে মহিলাদের গোল মিটিং এ তারা যাতে এই বিষয়গুলো ডিসকাস করতে পারে। যখনই আপনি বলবেন 450 কিলোমিটার আনফেন্সিং, তৃণমূলের নেতা সে রেড়ে করে উঠে বলতে, আরে বিএসএফ তো আপনাদের হাতে, সেন্ট্রালের কন্ট্রোলে, কেন আপনারা পারছেন না? আগে আপনাকে সংবিধানের নিয়মটা বুঝতে হবে। কেন্দ্রের কাছে কোনো রাজ্যের কোনো জমি সরাসরি অধিগ্রহণ করবার পাওয়ার নেই, এটা সংবিধানের নিয়ম। আর কেন্দ্র যদি সেটা করে তাহলে সংবিধানের অবমাননা হবে। তো স্বাভাবিকভাবেই কেন্দ্রকে রাজ্যের কাছে চিঠি করতে হয় যে আপনারা এই পার্টিকুলার জমিগুলো, ল্যান্ডগুলো অ্যাকোয়ার করে অধিগ্রহণ করে আমাদেরকে দিন, আমরা সেইখানে ফেন্সিং করব আমাদের রাষ্ট্রের সুরক্ষার স্বার্থে। এবং আমি নিজে দেখেছি কতবার, মানে গৃহমন্ত্রী তো প্রায় প্রত্যেক মাসে একটা করে চিঠি পাঠান, কিন্তু তার রিপ্লাই আজ পর্যন্ত পাওয়া যায়। কিসের স্বার্থে, কাদেরকে আহ্বান করবার স্বার্থে,
সেটা মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে বক্তব্যের মধ্যে বুঝিয়ে দিয়েছেন যে একটা কমিউনিটিকে উনি নাকি কন্ট্রোল করে রেখেছে, ছেড়ে দিলে 1 সেকেন্ডেই সামলাতে পারবেন তো? ধ্বংস হয়ে যেতে পারে। এই যে মোদিজিও বলেছেন এটা। তো আমরা এই যে সাধারণ মানুষকেও জানা উচিত। এবং আমি যখন গৃহ মন্ত্রণালয়ে ছিলাম সেই সময় আমি পুরো বর্ডারে গিয়েছি যে কেন অধিগ্রহণ হচ্ছে না, আদতে কি সমস্যা, এবং সেখানকার অফিসারদেরকে নিয়ে দুদেশের অফিসার আমাদের বিএসএফ ওদের বিডিআর, বিডিআর সব মিলে আমরা এখন তো বিজিবি। বিজিবি এবং মাঝখানে যাদের জমি হুম। তাদের সাথে কথা বলেছি। যাদের জমি তারা বলছে সাহেব এই জমিতে কোনো চাষ হয় না, দুপক্ষের সেনাবাহিনী এত টহল দেয় আমরা চাষ করতে পারি না, আমাদের এই জমি পড়ে রয়েছে, বরঞ্চ এই জমিটা যদি আপনারা নিয়ে নেন যা অর্থ করি আসবে সেটা দিয়ে আমাদের সংসার চলবে, এবং আহ, আমরা একটা ল্যান্ড ইউজার সার্টিফিকেট পাবো, সেটা দিয়ে হয়তো একটা সরকারি চাকরি চাকরি করতে পারে। তারা নিজেরা উইলিংলি দিতে চাইছে। তার মানে কোনো একটা স্বার্থে সেই জমি, যাদের জমি তারা দিতে চাইলেও সেটাকে অধিগৃহীত করা হচ্ছে না। এটা স্টেটের স্বার্থে, এটা স্টেটের যে ক্ষমতাশীল দল থাকে তাদের সাথে। এসআইআর আপনাদের পজিটিভে হবে না নেগেটিভ হবে? দেখুন, আমরা এর আগেও বলেছি যে এসআইআর নিশ্চিতভাবে একটা জায়গায় আমাদেরকে হেল্প করবে, যেখানে দাঁড়িয়ে এই আহ, মানুষগুলোর ভোট, অর্থাৎ যারা মৃত, যারা পার্মানেন্টলি স্থানান্তরিত। স্থানান্তরিত হয়েছে, যাদের দুটো জায়গায় ভোটার তালিকায় নাম রয়েছে, সেই লোকগুলোর যে ভোট, সেই ভোট তো আপনারা জানেন যে একটা ভুতুড়ে ভোটার দিয়ে যেত, এবং স্বাভাবিকভাবেই রাজ্য সরকারে যারা ক্ষমতায় থাকে তারাই কিন্তু এই সুবিধাটা তাদের ক্ষেত্রে এটা করা সম্ভব। তো আমাদের সেই জায়গাটা থেকে যেমন আমরা সেই ভুতুড়ে ভোটারটা যেমন থাকলো না, পাশাপাশি আমরা তো বারবার বলেছি, আমি নিজেই দেখেছি যে 2014 সালে যখন বাংলাদেশের এই ফেনী নদী ক্রস করে রোহিঙ্গারা ওই আপনার মায়ানমারের আরাকান পর্বত থেকে চট্টগ্রামে প্রবেশ করে, সেই সময় যেহেতু আহ, আহ, আপনার শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার ছিল, কিন্তু থাকা সত্ত্বেও যেহেতু তারা জামাতের সঙ্গে সুসম্পর্ক রেখে সরকারটা চালাতো, তারা বাধ্য হয়েছিল সেখানে রোহিঙ্গাদেরকে আশ্রয় করে দিতে, কারণ রোহিঙ্গারাও মুসলমান এবং তাদের মধ্যে কোনো ডিফারেন্স নেই। আপনি যে মুসলিম লোকটাকে লুঙ্গি পরে দাড়ি টুপি দেখবেন এখানে, তার ভাষা, তার খাওয়া, তার চলন একই রকম, এক মানে আপনি তার মধ্যে দুজনের মধ্যে কোনো পার্থক্য নির্ধারিত করতে পারবেন না। তো সেই রোহিঙ্গারা সেই সময় ছিল 20 লক্ষ। আজকের ডেটে গিয়ে আপনারা যদি সেইখানে সেই ডিটেনশন ক্যাম্পে যান, সেই পার্টিকুলার চট্টগ্রাম জুড়ে আছে, সেই চট্টগ্রামের পার্বত্য এলাকা যে টিলাগুলো তাদেরকে রাখার, খাগড়াছড়ি। আজকে গিয়ে সেখানে আপনারা সরেজমিনে গিয়ে 1 লক্ষ পাবেন না। তো আমি বারবার বলেছি যে এরা তো আর চীন, জাপান, অস্ট্রেলিয়া অন্য কোথাও চলে যায়, এরা এই 450 কিলোমিটার আনফেস্ট এরিয়া দিয়ে এই প্রথম তারা এই বাংলায় প্রবেশ করে বাংলার কোনো একটা গ্রাম পঞ্চায়েতের, তৃণমূলের কোনো একটা গ্রাম পঞ্চায়েতের কাছে সার্টিফিকেট নিয়ে প্রথম তাদের জার্নি এখান থেকে শুরু হয়। এমন এই জনসমুদ্রে মিশে যায় এবং ধীরে ধীরে এই জনসমুদ্রে তারা মিশে যায়। সবচাইতে যেটা ভয়ের কারণ যে এই আহ, যারা রোহিঙ্গারা রয়েছে, এরা আরাকানের থেকে 10 বছর মায়ানমারের 32 সরকারের সাথে সশস্ত্র আন্দোলন করেছে, এবং এদের সশস্ত্র আন্দোলন করতে যিনি শিখিয়েছেন তিনি আর কেউ নন, তিনি একজন একেবারে বলবো যে অনেক হিংস্র একজন আইএসআই জব, এবং তার কাছে ট্রেনিং নেওয়ার পরে 10 বছর সশস্ত্র আন্দোলন সংগ্রাম তারা মায়ানমার সরকারের সাথে করবার পর পরাস্ত হয়ে তারা বিভিন্ন জায়গায় প্রবেশ করেছে। তো নিশ্চিতভাবেই যারা ট্রেড, যারা অস্ত্র হাতে নিতে যাদের ভয় করে না, যারা লড়াই করেছে, হুম। তারা ডেমোগ্রাফি চেঞ্জের ক্ষেত্রে যেমন একটা বড় ভূমিকা রাখতে পারে, নাশকতামূলক কাজের ক্ষেত্রেও কিন্তু এরা কিন্তু সিদ্ধহস্ত, কতটা সিদ্ধহস্ত সেটা কিন্তু আপনারা আইডিয়া করতে পারছেন। তো তৃণমূল তো বলছে কটা রোহিঙ্গা ধরা পড়লো, তালিকা দেখাও। রোহিঙ্গা আর সাধারণ মুসলিমের মধ্যে আপনি কি করে ডিফারেন্স, দুজনের মধ্যে পার্থক্য কি করে করবে?
এই অনেক রাজবংশী মতুয়ার নামও বাদ গেছে। হ্যাঁ দেখুন, উম, যাদের কাছে নিশ্চিতভাবে তাদের আবেদন করবার আহ, ইয়ে রয়েছে। আর আমরা তো বারবার বলেছি যে একজন হিন্দুর নামও বাদ যাবে না, হিন্দু একজনের নামও বাদ যাবে না। যেটা অনেক ক্ষেত্রে গিয়ে দেখা যায় কোথাও বিএল এর মিস্টেক রয়েছে, কোথাও বা টাইপিং মিস্টেক রয়েছে, কোথাও বা নিজেরাই হয়তো ভুল করে তারা নামটা দিয়েছে। আমার কাছে এরকম একজন লোক এসেছে, বিশ্বাস করুন, অবহেলার কারণে এরকম হয়। কিছুদিন আগে আমার কাছে একজন এসছে এরকম, আহ, একজন ছেলে, কম বয়সী ছেলে, 30-32 বছর ছিল হয়তো। সে এসে বলছে, দাদা আমার নাম বাচ্চু। কি ব্যাপার, তোমার জন্ম প্রমাণপত্র এখানে। বলে আমারই আসলে একটা ভুল হয়েছে, আমি মানে সেই ছেলেটাই একটা ভুল করেছে যে আজ থেকে 2002-এ যখন ভোটার লিস্টে নাম হয়েছিল, ভুল করে ওর বাবার নামের জায়গায় ঠাকুরদার নাম চলে এসছে। তো বলেছে, বাবা যা ঠাকুরদা দেয় একই তো ফ্যামিলি, তো এরা কি আর চেঞ্জ করবে, গিয়ে ভোট দিয়েছে। আর সেরকম চাকরি বাকরিরও কোনো ব্যাপার ছিল না যে ফর্ম ফিল আপ করতে হবে বা এপিডোপিট করতে হবে, কিছুই সেরকম ব্যাপার ছিল না, কৃষিকাজ করে খাও। এরপরে যখন এবারে যখন হঠাৎ করে এসআইআর হয়েছে, তখন সে 2002-এর লিস্ট এসছে, সেখানে তো বাবার নাম ওর ঠাকুরদার নামে, ওর ওর আবার ওর বাবার যে বাবা তারও নাম শ্রী ঠাকুরদার নাম। তো কোনোভাবেই সেই ম্যাপ আর মিলছে না। ঠিক আছে, তো স্বাভাবিকভাবে এখন যেভাবে সংশোধনী করবে সেটা তাকে করতে হবে। এটা কোনো কোনো ক্ষেত্রে এটা ক্ষতি হবে না তো তোমাদের? একেবারেই। তা লক্ষ্মীর ভান্ডার যুবসাথী এবারও কি গেম চেঞ্জার হয়ে যাবে? দুঃখের গ্রাসটাকে ছিনিয়ে নেবে আপনাদের থেকে? দেখুন, আমি মনে করি এটা আমাদের ভুল ধারণা। কারণ লক্ষ্মীর ভান্ডার যদি এফেক্ট ফেলতেই পারতো, তাহলে যে লোকগুলো লক্ষ্মীর ভান্ডার নেয়, যে মহিলারা নেয়, তারা কখনো সরকারের বিপক্ষে যেতেন না। কিন্তু আমরা আরজিকর কাণ্ডের পর যেভাবে আমরা দেখেছি যে রাত পাহারায় মহিলাদের ঢল, তাতে কি লক্ষ্মীর ভান্ডার নেওয়া মহিলা ছিলেন না? আমরা প্রচুর সাধারণ ঘরের এমন মহিলাকে দেখেছি যারা নিজের তরুণী মেয়েটাকে নিয়ে রাতের অন্ধকারে হাতে মোমবাতি নিয়ে কাঁপা কাঁপা হাতে তারা রাত পাহারায় বেরিয়েছিল। তারা কন্যাশ্রী নেয়ার পরেও, তারা লক্ষ্মীর ভান্ডার নেয়ার পরেও কি সরকারের বিরুদ্ধে পথে নামেনি? নিশ্চয়ই নেমেছে। তো স্বাভাবিকভাবেই মানুষ এটা বুঝে গেছে যে লক্ষ্মীর ভান্ডার একটা সরকারি প্রকল্প, এবং এই প্রকল্প বন্ধ তো হবেই না, বরং আগামী দিনে অন্যান্য বিজেপি শাসিত রাজ্যগুলোতে যে আহ, আম, যেভাবে সেখানে মহিলাদেরকে সম্মানিত করা হয় বা আর্থিকভাবে তাদেরকে সক্ষম করা হয়, এখানেও ঠিক একইভাবে করা হবে। আমি শেষের দিকে আসছি, দুটো প্রশ্ন করব। 2021-এর বিধানসভা নির্বাচনের আগে বাংলায় বড় বড় কাগজ, আমি নামটা ইচ্ছে করেই বলছি না, সেসব কাগজে নো ভোট টু বিজেপি ক্যাম্পেন হয়েছিল। অপর্ণা সেন, কৌশিক, জহর সরকার, একটা প্রভাব কিন্তু পড়েছে। কয়েকদিন আগে অভিষেক একটা সাংবাদিক বৈঠক করলো, একটা কথা আমার খুব তাৎপর্যপূর্ণ লেগেছে। আমার মনে হলো ওর স্পিন ডক্টরসটা খুব বুদ্ধিমান এবং বামপন্থী। 1943 সালে 2রা ফেব্রুয়ারি স্টালিনগ্রাডে নাজি বাহিনী রেড ফৌজের কাছে আত্মসমর্পণ করেছিল, 30 লক্ষ মানুষের আত্মবলিদান। বামপন্থী মননে স্টালিনগ্রাডের যুদ্ধ ওরা ভীষণ রোম্যান্টিসাইজ করে। অভিষেক বলছে যে 2026-এ পশ্চিমবঙ্গের নির্বাচন হচ্ছে স্টালিনগ্রাডের ব্যাটেল। একদিকে ফ্যাসিস্ট বিজেপি, অন্যদিকে বাকিরা তৃণমূল, তাদের মধ্যে অগ্রণী। এটা বামপন্থী ন্যারেটিভ। এবারও কি ওই নো ভোট টু বিজেপি ক্যাম্পেইনটা ক্লিশে হয়ে যাওয়ার বদলে স্টালিনগ্রাডের ব্যাটেল নিয়ে বামপন্থী মননকে ধরার চেষ্টা সফল হবে কি? দেখুন, একটা কথা বলবো যে যারা তথাকথিত আরবান নকশাল, হুম। একটা জায়গায় কোনো একটা জায়গায় গিয়ে আমরা যদি দেখি, আস্তে 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 তারা কিন্তু আজকের ডেটে গিয়ে বিলুপ্ত হয়ে যাচ্ছে, একটা বিলুপ্ত প্রাণীর মতন অবস্থা। কোনো জায়গায় গিয়ে তাদের যে ভাবনা, তাদের যে চিন্তন, সেই জায়গার থেকে ঘাস পাতা আঁকড়ে ধরে এখনো নিজেদের যে সেই চিন্তার বিস্তার, সেই বিস্তারটা এখনো এই সমাজে করতে চায়। কিন্তু এই সমাজ এখন পরিবর্তিত হয়ে জেনজি থেকে শুরু করে আলফা জেনজি চলে এসছে।
এখন যে সেটা মানে এখনকার সমাজে যে সেটা গ্রহণযোগ্য নয়, তারা বুঝে গিয়েও একটা স্বপ্নের দুনিয়ায় বাস করতে থাকে। এবং সবচাইতে বড় কথা, যেখানে দাঁড়িয়ে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা বলি, যেখানে দাঁড়িয়ে আজকে আমরা গ্লোবালাইজেশনের কথা বলি, যেখানে দাঁড়িয়ে আমরা ভারতবর্ষকে বিশ্বগুরু হিসেবে স্বপ্ন দেখতে চাই, তাদের ভাবনাটা এখনো পর্যন্ত কিন্তু সেই কোর ব্যাঙের মতনই থেকে গেছে। আজকের ডেটে আপনি ভিয়েতনামে যান, সেখানে গিয়ে সেখানকার ডেভেলপমেন্ট দেখে আসুন। দেখেছি। আজকের ডেটে আপনি গিয়ে হোচিমিন সিটিতে যান, হানইতে যান, আপনি গিয়ে বাকি যে সমস্ত শহরগুলো রয়েছে সেখানে না, সেখানে কি পরিস্থিতি রয়েছে, কিভাবে সেখানে ডেভেলপমেন্ট হচ্ছে, সেই জিনিসগুলোকে দেখবার প্রয়োজন আছে। এবং আমার মনে হয় যে পাশাপাশি সারা বিশ্বের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে ভারত কিভাবে এগিয়ে চলেছে সেটা ভাববার প্রয়োজন রয়েছে। এখনো পর্যন্ত আমার মনে হয় যে আহ আমার মনে হয় যে শুধুমাত্র কলকাতা শহরই এমন একটা শহর যেখানে আজও এই ভাবনা নিয়ে মানুষ ভাবতে থাকে। আর শুধু তাই নয়, আপনি আমাকে যে কথাটা বললেন যে পেপারের হেডলাইন বড় বড় করে অপর্ণা সেন থেকে শুরু করে কৌশিক চক্রবর্তীর মতন লোকেরা কি বলেছিলেন সে কথা বললেন। আমার এখনো মনে আছে 2019 সালের উপনির্বাচন, এবং উপনির্বাচনে দুটো জায়গা, একটা কালিয়াগঞ্জের উপনির্বাচন এবং আহ 3টের উপনির্বাচন একসাথে হয়েছিল। কালিয়াগঞ্জ, আহ করিম আহ, করিমপুর করিমপুর এবং আহ, আর আমাদের একটা, খড়গপুর হ্যাঁ, প্রদীপ সরকার জিতেছে, খড়গপুর যেখান থেকে আমাদের দিলীপ রাজ। দিলীপ দা জিতেছিল, সেই সিটটার উপনির্বাচন হচ্ছিল। তো সেখানে লেখা ছিল তৃণমূল 3-20-0। ইয়েস, মনে আছে আমার। ভীষণ অনুপ্রাণিত কাগজ ওটা। তো সেই কাগজ একটা পার্টিকে বিশ বীজ বলে আখ্যায়িত করতে পারে, তাহলে তাদের আইডিওলজির কাছে কতটা, মানে আপনারা বুঝতে পারছেন কতটা তাদের জন্য আহ, আমরা বিষাক্ত। এবং শুধু তাই নয়, দেখুন এগুলো যারা ওয়াল স্ট্রিট জার্নালকে ফলো করছে এবং করে যারা এই ধরনের নিউজ করে, এর পিছনে তো একটা বড় বামপন্থী শক্তি থাকে। ঠিক আছে, যে কিন্তু বামপন্থী শক্তি এবার বিজেপিকে ডেটে ভোট দিচ্ছে। বিজেপির যে এই উল্কা সদৃশ্য উত্থান, বামের ভোট রামে গেছে। দেখুন, আমি একটা জিনিস আপনাকে বলি যে এরকম কোনো বিষয় নেই। হুম। আহ, মানুষ পরিবর্তনশীল, আইডিওলজি নেতাদের কাছে থাকে। আপনি যদি দেখে থাকবেন তাহলে তাহলে তো সবকিছুর সৃষ্টি কংগ্রেস থেকে হয়েছে, তাই তো? হুম। তো মানুষের সময়, পরিবেশ এবং পরিস্থিতিকে কেন্দ্র করে মানুষ নিজের অবস্থানগত পরিবর্তন ঘটায়। চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট। যখন ভারতবর্ষকে স্বাধীন করার প্রয়োজন হয়েছিল, মনে হয়েছিল সাধারণ মানুষের মনে হয়েছিল, ভারতবর্ষের সাধারণ মানুষের মনে হয়েছিল যে ইংরেজদের বিরুদ্ধে এই কংগ্রেসই লড়াই করতে পারে, তাই কংগ্রেসের সাথে ছিল। এবং ইংরেজদের সাথে লড়াই করে ভারতবর্ষ থেকে ইংরেজদেরকে বিতাড়িত করবার পরে কংগ্রেস দলটা উদ্দেশ্যহীন হয়ে পড়ে। আর উদ্দেশ্যহীন হয়ে পড়ার কারণেই ধীরে ধীরে ডাইলিউট হতে থাকে। আজকে গিয়ে কংগ্রেস বহুদা বিভক্ত। আজকে গিয়ে 3 সংখ্যায় পৌঁছতে পারছে। আজকে আপনি লেফট ফ্রন্টের কথা বলুন, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সিপিআইএম হোক, ফরওয়ার্ড ব্লক হোক, আরএসপি হোক বা অন্যান্য যারা লেফট ফ্রন্ট যারা ছিল, তারা সবসময় বলেছে তারা যে ডাউন ডাউন ক্যাপিটালিজম, আপ আপ সোশ্যালিজম। আবার পাশাপাশি দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে সবচাইতে অর্থবান লোকের সংখ্যা এই চায়নাতেই বেশি, রাশিয়াতেই বেশি, অর্থাৎ বাম শাসিত অঞ্চলগুলোতেই বেশি। তো তাহলে কোন আদর্শ নিয়ে কথা বলছে? এবং একটা জায়গায় বলা যায় যে বামপন্থী একটা তাদের বিচার এবং আন্দোলন বাংলার ক্ষেত্রে সার্থক, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এবং ত্রিপুরার ক্ষেত্রে সেটা হচ্ছে লাঙ্গল যার জমিদার। অর্থাৎ আদিয়ারি সত্ত্বের যে আইন ছিল যে জমিদারের অন্তর্ভুক্ত হয়ে যে কৃষকরা কাজ করতো, যে জমিতে যারা ভাগ চাষি যারা কাজ করতেন, সেই জমির অংশ তাদের নামে পরবর্তীতে পাট্টা বা রেজিস্ট্রি হয়েছে, ছোট ছোট হয়েছে। এতে গিয়ে যেমন ক্ষমতার বিকেন্দ্রীকরণ হয়েছে, জমি কেউ ভাগ হয়ে গেছে। তাদের যে কথা ছিল কেউ খাবে কেউ খাবে না, তা হবে না তা হবে না, এটা পূরণ হয়েছে। কিন্তু পরবর্তীকালে তারপরে ধীরে ধীরে যখন মেশিন বেস, যখন ইন্ডাস্ট্রিগুলো যখন
ধীরে ধীরে সেখান থেকে কম্পিউটারাইজ হতে থাকলো, লোক কমতে থাকলো, এবং ধীরে ধীরে দেখা গেল যে তাদের আহ, উম, যে বিশ্বাস, যে আদর্শ নিয়ে যারা চলছিলেন তার বিপরীতে সমাজ চলতে থাকলো। মানুষ পরিবর্তন হলো, আবার মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে এলো, কারণ মমতা ব্যানার্জি স্বপ্ন দেখিয়েছিল মানুষকে নতুন বাংলা করার, যেটা একেবারেই সেই স্বপ্ন আসলে দুঃস্বপ্ন ছিল, সেই স্বপ্ন আসলে মিথ্যে স্বপ্ন দেখিয়েছিল। আজকের দিনে দাঁড়িয়ে না কংগ্রেসের কোনো উদ্দেশ্য আছে, না সিপিএম এর যে উদ্দেশ্য ছিল অনেকটাই পূরণ হয়ে গেছে, তারা চলে গেছে উদ্দেশ্য পূরণ করে। আর তৃণমূল কংগ্রেসটাই এসছে যেন তেন প্রকারে হোক বামফ্রন্টকে উচ্ছেদ করবার জন্য। যেদিন বামফ্রন্টকে উচ্ছেদ করেছে তারপর থেকে ধীরে 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 তৃণমূল কংগ্রেসেরও আজকে অবস্থান মানুষের মন থেকে কিন্তু সরে গিয়েছে। আর যদি আপনি ভারতীয় জনতা পার্টির কথা বলেন, ভারতীয় জনতা পার্টির কি আইডিওলজি রয়েছে, কি উদ্দেশ্য রয়েছে, ভারতীয় জনতা পার্টির যতখানি উদ্দেশ্য রয়েছে আগামী 100 বছরে যদি আমাদের রাজনীতি চলতে থাকে, নিশ্চিতভাবে আমরা আমাদের উদ্দেশ্যের লক্ষ্যের দিকে পৌঁছবো এবং উদ্দেশ্য পূরণ হবে। আমাদের উদ্দেশ্য ভারতকে বিশ্বের দরবারে শ্রেষ্ঠ স্থানে নিয়ে যাওয়া। আমাদের উদ্দেশ্য ডেভেলপমেন্টের দিক থেকে, উন্নত দেশের তকমা পাওয়া। না, শুধু ডেভেলপমেন্ট থেকে ডেভেলপ নেশনই নয়, বিশ্বের শ্রেষ্ঠ দেশের জায়গায় পৌঁছে যাওয়া। এবং আপনারা জানেন যে আমাদের লক্ষ্য, আমরা বলি অনেক সময় যে আবার যদি আমরা সেই অখণ্ড ভারত আমরা ফিরে পাই, তাতেও মানে যে সুখ আমরা পাবো সেটা নিশ্চয়ই আহ, মানে এটা কল্পনার বাইরে। তো স্বাভাবিকভাবে আমাদের ভাবনা, আমরা সারা পৃথিবীকে আমরা এক করে নিয়ে একটা দেশ হিসেবে দেখি। কখনো কখনো আমরা কখনো সারা পৃথিবীর, সমগ্র পৃথিবীর মানুষকে আমাদের ভাই হিসেবে ভাবি। এটা আমাদের আইডিওলজিতে পড়ে। তো এই আইডিওলজি বৃহৎ ভাবনার আইডিওলজি, যেখানে দাঁড়িয়ে এত কিছু করবার রয়েছে, এত কিছু ভাববার রয়েছে, যে হঠাৎ করে শেষ হয়ে যাওয়ার মতো পার্টি ভারতীয় জনতা পার্টি নয়। প্রেমস আসবে উত্তরবঙ্গে, তো আপনারা ক্ষমতায় আসলে কল্যাণিত হয়ে গেল। দীর্ঘদিনের চাহিদা ফুড প্রসেসিং ইউনিটকে ঢেলে সাজাতে পারবে? অবহেলিত উত্তরবঙ্গের তকমাটা ঘুচবে তো? দেখুন, উত্তরবঙ্গের মানুষ বেশি কিছু তো চায়নি। উত্তরবঙ্গের মানুষ, তারা যে ট্যাক্সটা পে করে সেই ট্যাক্সেই যে ডেভেলপমেন্টটা হওয়ার দরকার, যেটা 34 বছরে হয়নি, যেটা গত 15 বছরে হয়নি, সেই ডেভেলপমেন্টটাই চায়। উত্তরবঙ্গের মানুষ যে কানেক্টিভিটিটা চেয়েছিল অনেকটাই সেই, আপনারা জানেন যে কেন্দ্র সরকারের হস্তক্ষেপে সেটা তৈরি হয়েছে, উন্নত মানের রাস্তা হয়েছে, সবকিছু হয়েছে। আরো বেশি দরকার আমাদের ছোট ছোট এয়ারপোর্ট গুলো ডেভেলপ করার দরকার রয়েছে, মালদা, বালুরঘাটের মতন এয়ারপোর্ট। এবং সেই কুচবিহারেও তো এয়ারপোর্ট আছে। হ্যাঁ, কুচবিহারের এয়ারপোর্ট চালু রয়েছিল কিছুদিন আগে পর্যন্ত, চলছিল উড়ান স্কিমের মাধ্যমে, এখন সেটা বন্ধ রয়েছে, আবার আগামীতে আমরা চালানোর চেষ্টা করব। এইসব ছোট ছোট এয়ারপোর্ট গুলোকে যেমন এগুলোর যেমন সম্প্রসারণ করা আমরা চাই, পাশাপাশি শুধু কানেক্টিভিটি নয়, আমরা এমপ্লয়মেন্ট চাচ্ছি। এবং আপনি হয়তো জেনে থাকবেন যে গৃহ মন্ত্রণালয়ের পক্ষ থেকে 5টি এয়ারপোর্ট করার জন্য অলরেডি প্রস্তাবনা রাজ্য সরকারের কাছে পাঠানো হয়েছে। একটা পানি ট্যাঙ্কিতে ইন্দো নেপাল বর্ডার, একটা ফাঁসি দেওয়াতে ইন্দো বাংলাদেশ বর্ডার, একটা ফুলসিলিং মানে জয়গা ফুলসিলিং এ ভুটান। ইন্দো ভুটান বর্ডার, এইভাবে একটা বালুরঘাটে ইন্দো বাংলাদেশ বর্ডার। এই ল্যান্ডপোর্ট গুলো হয়ে গেলে বিগ স্ক্যানার থাকে, যেখানে আজকের ডেটে আপনি হাইওয়েতে গিয়ে দাঁড়িয়ে দেখবেন সেখানে কয়েকশো গাড়ির লম্বা লাইন থাকে, এবং তৃণমূলের একটা সিন্ডিকেট কাজ করে, এরা পেছনের গাড়িটাকে সামনে নিয়ে এসে দেয়, তার বিনিময়ে একটা অর্থ সেই গাড়ির কাছ থেকে নেয়। কিন্তু ল্যান্ডপোর্ট গুলো হয়ে গেলে প্রত্যেকটা গাড়ি শুধু ওই গেটের নিচ দিয়ে ক্রস হয়ে গেলে পরে পুরো গাড়িটা, চাকা থেকে টায়ার থেকে শুরু করে পুরো ইঞ্জিন সবকিছু স্ক্যান হয়ে যাবে। তো স্বাভাবিকভাবেই অনেক দ্রুততার সঙ্গে সেখান দিয়ে কিন্তু এই যে এক্সপোর্ট ইম্পোর্টের যে গাড়িগুলো সেগুলো আসা যাওয়া করতে পারবে, এবং সেটা ত্বরান্বিত হবে। আর টিম্বার ট্যুরিজম, এটা তো দেখুন অনেক আহ, আহ, বড় একটা আমাদের টার্গেটের মধ্যে রয়েছে। ডেফিনেটলি ট্যুরিজম আমরা যেমন
শুধু মমতা বন্দ্যোপাধ্যায় মুখে বলেছেন যে টুরিস্ট হাব তৈরি করবে, টুরিস্ট নেটওয়ার্ক তৈরি করবে। আর সেখানে আমরা দাঁড়িয়ে বলেছি যে শুধু কথা দেওয়া নয়, কথাকে বাস্তবায়িত করবাটা আমাদের কাজ। আপনি অলরেডি দেখেছেন যে এনজিপি রংপুর কাজ চলছে। এনজিপি রংপুর কাজ হয়ে গেলে পরে আমাদের সিকিমের সাথে কানেক্টিভিটি অনেকটাই সহজ হয়ে যাবে। এবং এছাড়াও সেবকের দ্বিতীয় ব্রিজ, পাশাপাশি আমরা যখন একেবারে ডুয়ার্সের সঙ্গে রেলওয়ে কানেক্টিভিটিকে অনেক ফাস্ট ট্র্যাক করে দিচ্ছি, তো স্বাভাবিকভাবেই টুরিস্টদের ক্ষেত্রে সেখানে গিয়ে একটা প্যাকেজ ট্যুর, অর্থাৎ পাহাড়, জঙ্গল, নদী, ঝর্ণা সব মিলিয়ে কুচবিহারের মদন মোহন বাড়ির ঐতিহাসিক স্থল সবকিছু পরিদর্শন করে একটা সার্কিট তৈরি করা। এবং সেই সার্কিট তৈরির কাজ কিন্তু যখন এই পুরো কানেক্টিভিটিটা স্ট্রং হয়ে যাবে তখন সেই সঙ্গে সঙ্গে সম্ভব। মানে কলকাতার লোক একসঙ্গে গিয়ে গ্যাংটক হয়ে, দার্জিলিং হয়ে, ডুয়ার্স হয়ে, চা বাগান হয়ে, নদী হয়ে, ঝর্ণা হয়ে আবার ঘুরে আপনারা ফিরে আসতে পারবেন। তো এই যে একটা সার্কিট, এটার ভীষণ প্রয়োজন, যে কানেক্টিভিটিটা এতদিন পর্যন্ত ছিল না। এবং বিশেষ করে একটু বর্ষা হয়ে গেলে, একটু বন্যা হলেই আপনারা জানেন যে দার্জিলিং বা দশ বা গ্যাংটকের রাস্তায় ধস নেমে আছে। তো সেই ক্ষেত্রে রেলওয়ে ট্র্যাক হয়ে গেলে পরে অনেকটাই বেশি সুবিধা হবে। এবং শুধু তাই নয়, গান্ডোলা বা রোপওয়ে যেটাকে বলে সেটা তৈরির ব্যবস্থা, হেলিকপ্টার চপার সার্ভিস, এবং ছোট হেলিকপ্টার, মানে ছোট চপার নয়, সেটা বড় হেলিকপ্টার, যেটা মানে হাই অল্টিটিউডও যেটার কোনো অসুবিধা হয় না, সেই ধরনের হেলিকপ্টার আমরা চালুর কথা ভেবেছি। এবং নিশ্চিতভাবে সরকারে এলে আমরা শুধুমাত্র, আমরা বলেছি যে উত্তরবঙ্গের মানুষ এই কথা বলে কারণ তাদের মনে হয় যে কোথাও গিয়ে ডিসক্রিমিনেশন হয়। যখন দক্ষিণবঙ্গের একটা ফ্লাইওভারের, কলকাতার বা শহরতলির একটা ফ্লাইওভারের যে বাজেট আর উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের যে বাজেট হয়, সেটা যখন এক হয়, স্বাভাবিকভাবে উত্তরবঙ্গের মানুষের মনে আঘাত লাগে। তো আমরাও সেই ডেভেলপমেন্ট করব উত্তরবঙ্গে। এবং নিশ্চিতভাবে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, রাঢ়বঙ্গ সব মিলিয়ে মানুষের মনে যেন কোনো ডিসক্রিমিনেশনের প্রশ্ন না থাকে সরকারের বিরুদ্ধে, সেই রকম একটা জায়গা যেমন তৈরি করব। পাশাপাশি আমরা এটা হতেই পারে, এটা আমাদের ভাবনার মধ্যে যদিও রয়েছে, যেমন দক্ষিণবঙ্গে অ্যাসেম্বলি হবে, প্রচন্ড গরম যখন থাকবে দক্ষিণবঙ্গে কিছুটা, উত্তরবঙ্গে কিছুটা হলেও মৎস্য অধিবেশনটা দার্জিলিং দার্জিলিং হতে পারে, কাশ্মীরে হতে পারে, কুচবিহারে হতে পারে। বা উত্তরের কন্যা রয়েছে সেখানে হতে পারে। তো স্বাভাবিক মানুষের মনে সেই যে চাপা দুঃখটা, সেই দুঃখটা কিন্তু থাকবে না। বহিঃমাতৃ সুলভ আচরণের যে বারংবার যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে বিষয়টা আসে, সেটা আর আসবে না। এবং যথেষ্টভাবেই জিও পলিটিক্যালি উত্তরবঙ্গ একটা খুবই খুবই ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ এলাকা এবং ভান্ডারেবল এলাকা। চিকেন নেক আছে। একেবারে সেখানে বারংবার এই ধরনের প্রশাসনিক বৈঠক হলে মানুষ যেমন সাহস পায়, ঠিক একইভাবেও জিও পলিটিক্যাল ক্ষেত্রেও একটা কিন্তু বড় রকমের প্রভাব বিস্তার করা যায়। 2011 সালে বিধানসভা নির্বাচন, আমাকে অশোকদা বলেছিলেন, অশোক ভট্টাচার্য, বামবান ধরে নিয়েছিল ক্ষমতায় আসবে 160 ভাট। তো অশোকদা আমাকে বললেন, জানো অর্ক, যেদিনকে ভোট দিতে গেছি লাইনে দাঁড়িয়েছি, একটু আগে চেষ্টা করেছি, সঙ্গে সঙ্গে পিছন থেকে বললো এভাবে লাইন ভাঙবেন না, আমরাও তো দাঁড়িয়ে আছি। সেই অশোকদা বললেন, আগে যখন আমি ভোট দিয়েছি তখন বলতে হবে চান যে আগে ভোটটা দিয়ে আসুন, আপনাকে তো অনেক জায়গায় করতে হবে। তখনই উনি বুঝতে পেরে গেছিলেন খেলা শেষ। এরকম কি কিছু বুঝতে পাচ্ছেন মানুষের মুখের ভাষা, চোখের ভাষা, সাইলেন্ট মেজরিটি যারা হৃদয়ে পরিবর্তনের আকাঙ্ক্ষা ধারণ করছে, তার কি কোনো বার্তা দিচ্ছে? হ্যাঁ, নিশ্চিতভাবে। দেখুন, হুম। আজকে যখন আমরা এক কথায় বলবো যে তরুণী যুবতী মেয়েটা যে এই পরিবেশ, এই পরিস্থিতির থেকে মুক্তি পেতে চাইছে, যে চাইছে যে সম্মানের সঙ্গে বাঁচতে, সেও যেমন বলছে যে আমরা এই ব্যবস্থার থেকে পরিবর্তন চাই, একইভাবে যে ছেলেটার প্রতারণার ফলে যে ছেলেটার চাকরি চলে গিয়েছে, সেও কিন্তু বলছে আমরা পরিবর্তন চাই। পুলিশ বলছে আমরা পরিবর্তন চাই, আমরা সম্পূর্ণ ডিএ চাই। সিভিক ভলান্টিয়ার থেকে শুরু করে একেবারে
তৃণমূল কংগ্রেসের যারা আহ, বলবো যে সরকারি কর্মচারী লিস্টের যারা প্রথম শীর্ষে স্থানীয় যাদের নাম, তারা এসে দুঃখ প্রকাশ করছে। যখন তাদের মতন লোক ভেঙে পড়ে তখন বোঝা যায় যে এই দলটা আর টিকবে না, এই দলটা বিদায় নিতে চলেছে। এবং নিশ্চিতভাবেই যারা দেওয়াল লিখন স্পষ্ট। একেবারে একেবারে স্পষ্ট, তৃণমূল কংগ্রেস যেটা ভেবেছিল যে মুসলিম সংখ্যালঘু অধ্যুষিত যে প্রায় 80টার মতন যে বিধানসভা রয়েছে, 74। হ্যাঁ ওই 74-75, তারা সেখান থেকেই র্যাঙ্ক শুরু করবে। এবার তাদের স্বপ্নটা কোথাও গিয়ে সেখানে ভেঙে যেতে পারে, কারণ এমন অনেক স্থান রয়েছে যেখানে হিন্দুরা একজোট হয়েছে, সনাতনীরা একজোট হয়েছে, এবং সেই একজোট হওয়ার যে চিহ্ন বা সেই একজোট হওয়ার যে ব্যবস্থা, সেটা আমরা অনুভব করতে পেরেছি, আমরা দেখতে পেরেছি। মালদা উত্তরে যদি 85% সনাতনী একজোট হয়, এটা সারা বাংলায় সম্ভব? নিশ্চিতভাবে সম্ভব। মালদা ইংরেজ বাজারে যদি সেখানে 1 লক্ষ ভোটে লিড হতে পারে, সারা বাংলায় কেন হবে না? আজকে নকশালবাড়ি মাটিগাড়ায় সেখানে যদি মানুষ লিড হতে পারে, 80,000 ভোটে লিড হতে পারে, সারা বাংলায় কেন হবে না? আজকে ডাবগ্রাম ফুলবাড়িতে সেখানে যদি মানুষ এক হয়ে 72,000 ভোটে লিড হতে পারে, কেন হবে না? তো এটা স্বাভাবিক। বুঝতে হবে, হিন্দুদের বুঝতে হবে, এবং হিন্দুরা বুঝতে পেরেছে। এবারে বিশ্বাস যে প্রত্যেকটা সনাতনী হিন্দু নিজেদের অস্তিত্ব নিজেদের রক্ষার জন্য। অস্তিত্ব রক্ষার লড়াই ভারতীয় জনতা পাশে। পার্টিকে এবার প্রতিষ্ঠিত করবে পশ্চিমবঙ্গে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। খুব ভালো লাগলো। এটা সাক্ষাৎকারের থেকে অনেক বেশি প্রাণখোলা একটা হলো। একেবারে। আপনার জন্য শুভকামনা রইল। সামনের দিনে আশা করি আপনি আবার মানুষের সমর্থন নিয়ে আবার আপনার কাজ ভালোভাবে করতে পারবেন। আমারও খুব ভালো লাগলো। আপনারাও ভালো থাকবেন, আপনাদের প্রতিষ্ঠান আরো